নমস্কার, আমি স্মৃতি দাস। সম্প্রতি সাহিত্য পেনশন প্রাপ্ত মহুয়া চৌধুরীকে উত্তরীয় বরণ করলেন মালবিকা ভট্টাচার্য। আমরা আজকে ওনার সেই প্রাপ্তিতে ওনার অনুভূতি জানার জন্য ওনার বাড়িতে এসেছি। একটু আলাপচারিতার মধ্যে ওনার অনুভূতি আমরা জেনে নেব। দিদি, আপনি আপনার অনুভূতির কথা আমাদের সঙ্গে একটু ভাগ করে নিন, বলুন কিছু। আচ্ছা, নমস্কার। কবি স্মৃতি দাসকে প্রথমেই আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। দেখুন, এটা একটা বড় প্রাপ্তি। পরিণত বয়সে এসে সরকারের এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ অনেকটাই বাড়িয়ে তুলল। বিশেষ করে আসামের বিশিষ্ট সাহিত্যিক হেমেন বরগোহাইয়ের ৯৩তম জন্ম দিবস উপলক্ষে এই পুরো পেনশনের ইয়েটা পাওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছি। আর আমি মনে করি এই প্রাপ্তি আমার যারা পাঠক আছেন, আমার লেখা গান যারা শোনেন, আমার লেখা যারা পড়তে ভালোবাসেন, তাদের সবার ভালোবাসার জন্যই আমার এই প্রাপ্তিটা হয়েছে। আচ্ছা, এখন বলছি যে আপনি তো সুদীর্ঘ জীবন সাহিত্য চর্চা করলেন, তো সেই শুরুয়াতটা কি করে হলো আপনার? সাহিত্য চর্চার যে একটা শুরু থাকে, কবে থেকে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, যদি একটু বলেন আমাদের। দেখুন, সেভাবে তো মনে নেই, তবে অনেক ছোটবেলা থেকে আমি মনে করতাম যে রবীন্দ্রনাথের মতো আমি লিখব। সেই আকুতিটা, এটা ছেলে মানুষ ভাবনার থেকে ছড়া, ছোট গল্প এইসব লেখার চেষ্টা করতাম। এবং এইভাবে করতে করতে কখন যে আমি আমার পাঠকদের সঙ্গে এবং মনোগ্রাহীদের সঙ্গে একাত্ম হয়ে গেছি, সেটা আমি নিজেই জানি না। আচ্ছা, তো আপনার তো সাহিত্য সেবা করেছেন, সাহিত্য রচনা করেছেন, শুধু যে কবিতা লিখেছেন তা তো নয়, আপনি বিভিন্ন আঙ্গিকে ঘোরাফেরা করেছেন। যেমন আপনি খুব বড় একজন গীতিকার, আপনি নাট্যকার, আপনি ছোট গল্পকার, শিশু সাহিত্যিক এবং কবি তো বটেই, এবং ছোট গল্পকারও বটে। তো এত কিছু যে আপনি করলেন, তো মনটাকে কিভাবে আপনি পরিবর্তন করে এই রচনাগুলি করতে পেরেছেন বা আমাদের উপহার দিয়েছেন, সেই কথা যদি একটু বলেন। দেখুন, আমি সেই ৬০-এর দশকের প্রথম থেকে লেখালেখি শুরু করেছি। সেগুলি অনেকগুলি হয়তো রসোত্তীর্ণ হয়নি, কিন্তু এর মধ্য দিয়ে আমার সাহিত্য পথের যাত্রাটা চলেছে। তো আমি ভাবি যে এই ভাবনাগুলি, যেগুলো আমার মনে ভাবনা আসে, সেগুলি আমি বিভিন্ন আঙ্গিকে, যেমন কখনো নাটকের আকারে, কখনো ছোট গল্পের আকারে, কখনো উপন্যাসের আকারে, আবার কখনো গানের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম দিকে আমি নিজেই লিখতাম এইসব বিষয় নিয়ে, কিন্তু শেষে দেখা গেল যে চারদিক থেকে সবাই চাইছে, যেমন সাহিত্য পত্রিকার এরা চাইছেন কবিতা, গল্প, বেতার এবং দূরদর্শন থেকে গানের জন্য তাগদা আসছে। এখানে একটু বলে রাখি, আমি ১৯৮৮ সাল থেকে আকাশবাণীর অনুমোদিত গীতিকার, তাই নিয়মিতভাবে আকাশবাণীর থেকে আমার গান প্রায়ই গেয়ে থাকেন শিল্পীরা। এই সুযোগে আমি আমার শিল্পী গায়কদের একটু ধন্যবাদও জানিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন, আলাদা করে তো কিছু ভাগ করে করা যায় না, যখন যেটা আসে সেভাবেই লিখতে লাগে। আর কিছুটা আমার দাবির কাছেও মাথা নুয়ে কাজ করতে লাগে অনেক সময়। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো আপনার যে সংসার জীবন, সাহিত্য জীবন, কর্মজীবন, এই তিনটাকে আপনি একত্র করে কিভাবে পরিচালনা করলেন, সেটা যদি একটু বলেন। দেখুন, সংসারের দায়িত্ব তো মেয়েদের বিশেষভাবে নিতে লাগে, কারণ ঘর সামলানোর দায়টা মেয়েদেরই থাকে। আর কর্মজীবন, দেখুন, এই সাহিত্যের পথে চলতে চলতেই আমি আমার সাংবাদিকতার পেশায় ঢুকেছি এবং সেটা আমি চালিয়ে গেছি নিয়মিতভাবে। ভাগ করার মতো তেমন কিছু নেই। তো লেখার ব্যাপারে আমি যখন সময় পেয়েছি তখনই লিখেছি, অনেক সময় গভীর রাত পর্যন্ত লিখেছি।
অনেক সময় খুব ভোরে উঠে লিখেছি। তো ভাগ করার মতো এমন কোনো ব্যাপার নেই, যখন যেটা সুযোগ হয়েছে, যেভাবে করলে ভালো হয় সেভাবেই করে চলেছি। সাহিত্য জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা সেরকম কি আছে যেটা আপনার খুব মনে দাগ কেটেছে? যেমন ধরুন, এই যে সাহিত্যিক পেনশনটা পেলাম, সেটাও একটা উল্লেখযোগ্য ঘটনা। কারণ সরকারের স্বীকৃতি যে কোনো শিল্পী বা সাহিত্যিকের অনেক দায়িত্ব বাড়িয়ে দেয়। এখন আমার লিখতে গেলে অনেক কিছু চিন্তা করে লিখতে হবে, আরও বিশেষভাবে। এমনিতেই লেখার পিছনে চিন্তাধারা একটা থাকে, কিন্তু তা সত্ত্বেও যখন কোনো স্বীকৃতি পাওয়া যায় তখন দায়িত্ববোধটা বেড়ে যায়। তো এই যে উল্লেখযোগ্য ঘটনার কথা বলছেন, অনেক ঘটনাই আছে, সেগুলো বিশেষভাবে বলার অপেক্ষা রাখে না। আমার একটা মনে আছে, পণ প্রথার উপরে একটা নাটক লিখেছিলাম, যেটা আকাশবাণীতে প্রচারিত হয়েছিল। দূর গ্রাম থেকে এক দম্পতি এসে আমাকে এটার জন্য ধন্যবাদ জানিয়ে গিয়েছিলেন। এটা আমার একটা প্রাপ্তি, সেটা বড় প্রাপ্তি। দিদি, আপনার কর্মব্যস্ত জীবন থেকে আমাদের এতটুকু সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও, বিশেষ করে NE24 চ্যানেলকে, কারণ এটা আমার নিজের চ্যানেল। নিজের মানুষের কাছ থেকে সম্মান পাওয়া, স্বীকৃতি পাওয়া আমি সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করি। ধন্যবাদ। সেটা